যারা এই পর্যন্ত জয়েন করেছো সকলকে স্বাগতম। আমরা কিছুক্ষণের মধ্যে আজকের ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে একটা বিষয় বলা দরকার, সেটা হলো যে আমি যে লিঙ্কটা দিয়েছি গত এই ক্লাসের জন্য, সেই লিঙ্কটা 4 সপ্তাহ আজকে সহ 4 সপ্তাহের জন্য বলবৎ থাকবে। সুতরাং এই লিঙ্কটা দিয়ে তোমরা আগামী সপ্তাহে এবং তারপরে 3 সপ্তাহে জয়েন করতে পারবে। আমি লিঙ্ক পাঠাবো না, তোমরা এই লিঙ্কেই আগামী 3 সপ্তাহের জন্য, এই লিঙ্কটা 4 সপ্তাহের জন্য এটা ভ্যালিড। আগামী 3 সপ্তাহ তোমরা এই লিঙ্কটা দিয়ে তোমরা বৃহস্পতিবার 11টার সময় লগ ইন করো ক্লাসের জন্য। তো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আমরা এতদিন কনজিউমার থিওরি নিয়ে আলোচনা করছিলাম, ভোক্তার আচরণ নিয়ে, সে কিভাবে বিহেভ করে মার্কেটের মধ্যে। আমরা এখন বা আজকে আমরা প্রোডাকশন বা সেলার যারা আছে, প্রডিউসার যারা আছে, তাদের বিহেভিয়ার নিয়ে আলোচনা করবো। তারপর আবার আমরা কনজিউমারে ফিরে আসবো। সেখানে আমরা কনজিউমারের বিহেভিয়ার আন্ডার আনসার্টেনিটি কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা আজকে যে দিকগুলো দেখার চেষ্টা করব সেটা হচ্ছে প্রোডাকশন বলতে আমরা কি বুঝি, যে প্রোডাকশনের উপর ভিত্তি করে সেলারদের আচরণ বা পরিষেবার আচরণ নির্ধারিত হয়। আমরা দেখব প্রোডাকশন কি, বিশেষ করে প্রোডাকশন সেট কি, প্রোডাকশন সেটের কি কি ধরনের প্রোডাকশন সেট হতে পারে, কি কি ধরনের প্রপার্টি সম্পন্ন প্রোডাকশন সেট থাকতে পারে সেটা, এবং একজন প্রডিউসার এই প্রোডাকশন সেটটা হচ্ছে তার জন্য কনস্ট্রেন্ট। এই প্রোডাকশন সেটের উপর ভিত্তি করে একজন প্রডিউসার যার অবজেক্টিভ হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখানে দুটো পার্টি আছে, দুটো এজেন্ট আছে। একটা কনজিউমার যার অবজেক্টিভ ছিল ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, আর এখানে প্রডিউসার বা ফার্ম তাদের উদ্দেশ্য হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। ফার্মের অনেক ধরনের আচরণ আছে, যেমন ফার্মের ওনারকে, ফার্মকে ম্যানেজ করে, ফার্মকে কিভাবে ম্যানেজ করা হয় বা ফার্ম কিভাবে অর্গানাইজড হয় প্রোডাকশন করার জন্য, বিভিন্ন দিক আছে যেগুলো মূলত কমার্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা যেগুলো নিয়ে পড়াশোনা করে। আমরা যেটা দিকটা দেখার চেষ্টা করবো ফার্মে, সেটা হচ্ছে ফার্ম কি কি করতে পারে, ফার্মে কি কি ক্যাপাবিলিটিস আছে সেটা দেখার আমরা চেষ্টা করবো। এটা প্রোডাকশন ফাংশনের মাধ্যমে মূলত ডিসক্রাইব করা হয়। তাহলে আমরা প্রোডাকশন সেট কি দেখবো, প্রোডাকশন সেটের কি কি ধরনের প্রপার্টিজ থাকতে পারে। প্রপার্টিজ গুলো এরকম না যে একটা থাকলে আরেকটা প্রপার্টিজ থাকতে হবে, কিংবা সবগুলো প্রপার্টিজ একই সাথে একটা প্রোডাকশন সেটের মধ্যে নাও থাকতে পারে। কিছু কিছু প্রপার্টিজ থাকতে পারে বা নাও থাকতে পারে। তাহলে প্রোডাকশন সেটে কি কি ধরনের প্রপার্টিজ থাকতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। এবং ফার্মের যে অবজেক্টিভ প্রফিট ম্যাক্সিমাইজেশন, সেই প্রফিট ম্যাক্সিমাইজেশনটা ফার্ম কিভাবে করে, এবং ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ ফুলফিল করতে যে তার দুটো জিনিস সেখান থেকে আমরা ডিরাইভ করব। একটাকে বলা হবে সাপ্লাই ফাংশন বা সাপ্লাই করেসপন্ডেন্স মোর জেনারেলি। আরেকটা পাবো আমরা এই ফার্মের যে প্রবলেম, প্রফিট ম্যাক্সিমাইজিং প্রবলেম, সেই প্রবলেমের একটা ভ্যালু ফাংশন আছে, সেই ভ্যালু ফাংশনটাকে বলা হয় প্রফিট ফাংশন। তাহলে কনজিউমারের ক্ষেত্রে আমরা দেখেছি ডিমান্ড ফাংশন এবং ডিমান্ডের ভ্যালু ফাংশন, যেটাকে বলা হয় ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন, কিংবা অন্য কনটেক্সটে মিনিমাইজেশন কনটেক্সটে সেটাকে বলা হয়েছিল হিকসিয়ান ডিমান্ড ফাংশন। এবং দুটো ডিমান্ড ফাংশনেরও আবার একটা ভ্যালু ফাংশন ছিল, যেমন ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের যে ভ্যালু ফাংশন সেটা ছিল আমাদের ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন, আর যে এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম তার যে ভ্যালু ফাংশন ছিল সেটাকে বলা হয়েছিল এক্সপেন্ডিচার ফাংশন বা কস্ট ফাংশন। তো আমরা ফার্মের কনটেক্সটে ফার্মের যে প্রবলেমটাকে বলা হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সেই প্রবলেমের যে সলিউশন, সেই সলিউশনটাকে বলা হবে সাপ্লাই ফাংশন, বা মোর জেনারেলি যেটা বলা হয় সাপ্লাই করেসপন্ডেন্স। যখন একাধিক সলিউশন পাওয়া যায়, মাল্টিপল সলিউশন পাওয়া যায়, তখন আমরা সেটাকে করেসপন্ডেন্স বলি। তো এই সাপ্লাই করেসপন্ডেন্স এবং এই যে ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমের যে ভ্যালু ফাংশন, অর্থাৎ সলিউশন ভ্যালুটাকে অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দিলে যে ফাংশনটা পাওয়া যায় সেটাকে বলা হয় ভ্যালু ফাংশন। সেই ভ্যালু ফাংশনের নাম হলো প্রফিট ফাংশন। আমরা এই দুটো ফাংশনের কি কি প্রপার্টিজ আছে, কারণ একটা বিশেষ প্রক্রিয়ায় যখন আমরা সলিউশন গুলো পাই, বিশেষ কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করে বিশেষ সেটিং এর মাধ্যমে যখন আমরা সলিউশন গুলো পাই, সেই সলিউশনের কতগুলো প্রপার্টিজ থাকে। তো আমরা সেই প্রপার্টিজ গুলো দেখবো আমরা, যে সাপ্লাই ফাংশন এবং প্রফিট ফাংশন এদের কি কি প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো দেখে আমরা আজকে ক্লাস শেষ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে প্রোডাকশন সেট দিয়ে শুরু করি। প্রোডাকশন সেট বলতে আমরা কি বুঝি? তো প্রোডাকশন সেট হলো কতগুলো প্রোডাকশন প্ল্যানের সমষ্টি বা সেট। প্রোডাকশন সেট is a set of some production plan. Production plan কে আমরা ডিফাইন করি, আমরা প্রোডাকশন সেট দিয়ে শুরু করব।
সেট অফ প্রোডাকশন প্ল্যানস। প্রোডাকশন প্ল্যানস, এই প্রোডাকশন প্ল্যানকে আমরা ডিফাইন করি y দিয়ে ডিফাইন করি। আমরা x দিয়ে লিখেছি কনস্ট্যান্ট গুলোকে, আর প্রোডাকশনের পরিসরের যে প্রোডাকশন প্ল্যান সেগুলোকে আমরা y দিয়ে আমরা সেগুলোকে ইন্ডিকেট করব প্রোডাকশন প্ল্যান। তো এই y এর বিভিন্ন এলিমেন্ট আছে, y1 থেকে শুরু করে yn পর্যন্ত l সংখ্যক কমোডিটি আছে। l সংখ্যক কমোডিটি উৎপাদন করতে পারে, কেমন এই y1 থেকে yl পর্যন্ত, এটাকে আমরা বলছি প্রোডাকশন প্ল্যান। তো এই যেটা আমরা অনেক সময় লিখি যে ইট ইজ এন এলিমেন্ট অফ n dimensional স্পেস। l সংখ্যক l সংখ্যক অ্যাক্সিস আছে n dimensional স্পেস। তো একটা কমোডিটির জন্য আমরা বলছি যে এটা, আর এটা অনেক সময় এটাকে উপরে লেখা হয়, আমরা প্লাস মাইনাস এর অংশ ব্যবহার করি l dimensional স্পেস। এখানে লক্ষ্য করে দেখবে কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা প্রথমে যে কনস্ট্যান্ট সেট ছিল x, জাস্ট যদি কম্পেয়ার করো কনস্ট্যান্ট সেটের সাথে, কনস্ট্যান্ট সেট x দিয়ে লিখেছিলাম, সেটা ছিল আমাদের এলিমেন্ট অফ n dimensional স্পেসের পজিটিভ সেগমেন্ট ছিল। শুধুমাত্র আমরা x1 x2 আমরা পজিটিভ স্পেসটা দিয়েছিলাম প্রোডাকশন সেট, কনস্ট্যান্ট সেটের জন্য। আর প্রোডাকশন সেটের ক্ষেত্রে আমরা এই প্লাস সাইনটা এখানে দিচ্ছি না, এখানে এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। তার মানে এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো প্লাস হতে পারে মাইনাস হতে পারে। ফর এক্সাম্পল আমি একটা প্রোডাকশন প্ল্যান নিতে পারি -2 3 -1 5, আরো এলিমেন্ট থাকতে পারে, চারটা এলিমেন্ট আছে। দ্যাট মিন্স এটা হলো এলিমেন্ট অফ 4 dimensional স্পেস। এখানে প্লাস দিচ্ছি না, কনস্ট্যান্ট সেট হলো একটা প্লাস দিলাম। এটা একটা প্রোডাকশন প্ল্যান। অনেক সময় এটাকে ইনপুট আউটপুট ভেক্টর বলে, বা আরো সংক্ষেপে বলা হয় নেট পুট ভেক্টর বলা হয় অনেক সময়। এটার ডেসক্রিপশন হলো এরকম যে যে সংখ্যাগুলোর আগে মাইনাস থাকবে সেগুলোকে আমরা ইনপুট হিসেবে বিবেচনা করি, আর যেগুলো আগে প্লাস সাইন থাকে সেগুলোকে আমরা আউটপুট হিসেবে বিবেচনা করি। এই যে প্রোডাকশন প্ল্যান, এই প্রোডাকশন প্ল্যানটা হলো যে 2 ইউনিট প্রথম উপকরণ এবং 1 ইউনিট তৃতীয় উপকরণ দিয়ে একজন প্রোডিউসার 3 একক সেকেন্ড কমোডিটি এবং 5 একক ফোর্থ কমোডিটি উৎপাদন করতে পারে। এটা একটা প্রোডাকশন প্ল্যানের ডেসক্রিপশন। অনেক রকম প্রোডাকশন প্ল্যান হতে পারে, এমন হতে পারে অর এটা এমন হতে পারে 5 0 3 -7 -2, ইচ্ছা মতো করে। তার মানে এটা হচ্ছে যে একটা ফার্ম ইচ্ছা করলে তার প্রোডাকশন প্ল্যানের মধ্যে সে কি করতে পারে, যে এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 চতুর্থ উপকরণ 7 একক এবং পঞ্চম উপকরণ 2 একক ব্যবহার করে সে প্রথম দ্রব্যের 5 একক এবং তৃতীয় দ্রব্যের 3 একক উৎপাদন করতে পারে। এটা একটা প্রোডাকশন প্ল্যান। প্রোডাকশন প্ল্যানকে আমরা এভাবে ডেসক্রাইব করি। প্রোডাকশন প্ল্যানকে কিছু উপকরণ তার নেগেটিভ থাকে, কিছু উপকরণ তার পজিটিভ থাকে। প্রোডাকশন প্ল্যান। তো এই প্রোডাকশন প্ল্যানটা এই সেট অফ প্রোডাকশন প্ল্যান, সবগুলো প্রোডাকশন প্ল্যান একটা ফার্মে যে অ্যাভেলেবল প্রোডাকশন প্ল্যান আছে বা ফিজিবল যে প্রোডাকশন প্ল্যান আছে, সেট অফ ফিজিবল প্রোডাকশন প্ল্যান সবগুলো প্রোডাকশন প্ল্যানই ফিজিবল না, কিছু কিছু প্রোডাকশন প্ল্যান ফিজিবল নাও হতে পারে। যেমন আমি যদি একটা প্রোডাকশন প্ল্যান নেই যে এটা নট ফিজিবল হতে পারে, একটা প্রোডাকশন প্ল্যান দিলাম যে y equal to 5 0 7, এটা একটা প্রোডাকশন প্ল্যান দিলাম। এটা অর্থ হচ্ছে আমি কোনো কিছু ব্যবহার না করে 5 একক প্রথম দ্রব্য এবং 3 একক তৃতীয় 7 একক তৃতীয় দ্রব্য উৎপাদন করতে পারি, যেটা সম্ভব না, কিছু ব্যবহার না করে কিছু উৎপাদন করা সম্ভব না। ফলে এটা প্রোডাকশন প্ল্যান এটা ফিজিবল না, নট ফিজিবল, এটা নট ফিজিবল। প্রোডাকশন সেট অফ প্রোডাকশন প্ল্যান যেটা ফিজিবল সেটাকে আমরা y দিয়ে লিখি, প্রোডাকশন সেট। প্রোডাকশন সেট হলো সেট অফ ফিজিবল প্রোডাকশন প্ল্যান। সেট অফ ফিজিবল প্রোডাকশন প্ল্যান, যে সকল প্রোডাকশন প্ল্যান গুলো ফিজিবল, উৎপাদন করা সম্ভব টেকনোলজিক্যালি বা অন্যান্য রেস্ট্রিকশন যেগুলো
মেনে চলে সেটাকে বলে আমরা প্রোডাকশন, এটাকে বলে প্রোডাকশন সেট বলা হয়। প্রোডাকশন সেট, এই প্রোডাকশন সেটটা হলো এই আমাদের যে সেট অফ প্রোডাকশন প্ল্যান আছে তার একটা সাবসেট। অর্থাৎ যদি এখানে x1 x2 এখানে আমি x1 এর নেগেটিভ জিনিসগুলো এখানে মাইনাস 2 মনে করো, এটা মনে করো +1, কেমন? এটা একটা প্রোডাকশন প্ল্যান। এটা হচ্ছে আমাদের প্রথম উপকরণ ব্যবহার করে, প্রথম দ্রব্য ব্যবহার করে এক এক দ্বিতীয় দ্রব্য উৎপাদন করতে পারি, এটা একটা প্রোডাকশন প্ল্যান। এটা ফিজিবল হতে পারে। যে সকল প্রোডাকশন প্ল্যানগুলো ফিজিবল সেটার মাধ্যমে একটা সেট গঠন করা যায়, এটাকে বলা হয় প্রোডাকশন সেট বলা হয়। প্রোডাকশন সেট ইজ দ্য সেট অফ ফিজিবল প্রোডাকশন প্ল্যানস। যে সকল প্রোডাকশন প্ল্যানগুলো বাস্তবায়নযোগ্য সেগুলোকে একত্রে বলে আমরা প্রোডাকশন সেট। প্রোডাকশন এই পুরো স্পেসটা হলো এটা চারটা কোঅর্ডিনেট মিলে যে স্পেসটা সেটাকে বলা হয় আরএল। সেটাকে বলা হয় আরএল এর একটা বিশেষ অংশ যেগুলো ফিজিবল সেগুলো সমন্বয়ে গঠিত হয় প্রোডাকশন সেট। প্রোডাকশন সেট ইজ এ সাবসেট অফ দা R dimensional real space। এটা হলো আমাদের প্রোডাকশন সেট। আচ্ছা, আমরা এই প্রোডাকশন সেটকে আমরা অনেক সময় ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ারের মাধ্যমে ডেসক্রাইব করতে পারি প্রোডাকশন সেটকে। এই প্রোডাকশন সেট হলো কি আমাদের সেট অফ ফিজিবল প্রোডাকশন প্ল্যান। তো সেট অফ ফিজিবল প্রোডাকশন প্ল্যানকে আমরা অনেক সময় ট্রান্সফরমেশন সেট, অর্থাৎ কতটুকু উপকরণ দিয়ে কতটুকু উৎপাদন পাওয়া যায় সেটা যদি আমরা একটা ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন ফাংশন। ট্রান্সফরমেশন ফাংশনের মাধ্যমে আমরা ইচ্ছা করলে প্রোডাকশন সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। মনে করি যদি ট্রান্সফরমেশন ফাংশন হয় কি পরিমাণ উপকরণ দিয়ে কি পরিমাণ উৎপাদন পাওয়া যাচ্ছে, তাকে আমরা fy যদি বলি ট্রান্সফরমেশন ফাংশন fy equal to or fy less than equal to 0, যেগুলো এই অংশগুলোকে নির্দেশ করে, তাহলে আমরা এই প্রোডাকশন সেটকে ডেসক্রাইব করতে পারি এই ট্রান্সফরমেশন ফাংশনের মাধ্যমে। প্রোডাকশন সেট is a vector of production plan or set of production plan which are element of RL। তার সাথে দিচ্ছি না, যেখানে এই বৈশিষ্ট্যগুলো হলো fy less than equal to 0। ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার দিয়ে আমরা ইচ্ছা করলে, অর্থাৎ এগুলো হচ্ছে ফিজিবল প্রোডাকশন প্ল্যান, যে y গুলো ফিজিবল উৎপাদন করা টেকনোলজির মাধ্যমে, সেগুলোকে আমরা ডেসক্রাইব করছি fy less than equal to 0। এই রেখার নিচের অংশগুলো যেটা বলছি আমরা ট্রান্সফরমেশন ফাংশনের থেকে বলছি আমরা। এবং যখন আমরা শুধুমাত্র ইকুয়াল টু 0 সাইনটা নেই, লেস দ্যানটা বাদ দেই, তখন এটাকে শুধু আমরা এই রেখাটা পাই, আমরা এর উপরের অংশ বিন্দুগুলো পাই। এবং এটাকে বলা হয় ফ্রন্টিয়ার বলা হয়, ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার বলা হয়। পুরো অংশটাকে বলছি আমরা প্রোডাকশন প্ল্যান বা প্রোডাকশন সেট। প্রোডাকশন সেটের যে বাউন্ডারি সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার। সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ারটা হলো যে boundary of the production set যেটাকে বলা হয় ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার, বা যেটাকে বলা প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার হলো y equal to set of production plan that satisfies fy equal to 0। less than সাইনটা তুলে দেই, আমরা এই বাউন্ডারির উপরে প্রোডাকশন প্ল্যান গুলো পাবো, সেটাকে বলা হবে ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার। যেটাকে বলা হবে আচ্ছা, এটা হলো আমাদের প্রোডাকশন প্ল্যানের ডেফিনিশন। এবং এই ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার যদি ডিফারেন্সিয়েবল হয়, ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার এটা যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এটা যে স্লোপ, এই স্লোপটাকে বলা হয় মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন বলা হয়। অর্থাৎ এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি কোন একটা পয়েন্টে f প্রাইম y যদি আমি নেই, f প্রাইম পাইটা কি নির্দেশ করবে যে x1 এবং x2 এই দুটোকে কি হারে একটা টুকরোর সাথে ট্রান্সফর্ম করবে, এটাকে বলা হয় মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন। এটাকে বলা হয় যে দুটো বর্ণ আছে। এবং যদি এখানে আমাদের আমরা দুই ধরনের
তাহলে দ্রব্যের সন্ধান পেয়েছি। একটা হলো যেটাকে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, আর কতগুলো আছে যেগুলোকে উপাদান হিসেবে পাওয়া যায়। যেগুলোকে উপকরণ হিসেবে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা নেগেটিভ সাইন দিয়ে রেখেছি, আর যেগুলোকে উপাদান হিসেবে পাওয়া যায় সেগুলোকে আমরা প্লাস সাইন দিয়ে রেখেছি বা নেগেটিভ সাইন দিয়ে নিয়েছি এগুলোর সামনে। তো এখন যদি আউটপুট এবং ইনপুট গুলো ডিস্টিংক্ট হয়, ডিস্টিংক্ট মানে ইনপুট ইজ অলওয়েজ ইনপুট এন্ড আউটপুট আর অলওয়েজ আউটপুট, অর্থাৎ একটা দ্রব্য একবার ইনপুট হবে একবার আউটপুট হবে এমন যদি অ্যাম্বিগুয়াস আচরণ না করে, অর্থাৎ যদি যে দ্রব্যগুলো ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে সেটা ইনপুট হিসেবে ব্যবহার হয় সবসময়, যেমন লেবার, এবং যেগুলো আউটপুট হিসেবে আমরা ট্রিট করি উৎপাদিত হয় সবসময় আউটপুট হিসেবে আমরা ট্রিট আমরা ব্যবহার করি, সেগুলো যদি আমরা নির্দেশ করি তাহলে আমরা কিছু নোটেশনে পরিবর্তন আনতে পারি যে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করা হবে যে সকল দ্রব্যগুলোকে সেগুলোকে আমরা জেড দিয়ে দিব, যেটা কি ইনপুটস, ইনপুটকে লিখলাম ইনপুট হিসেবে, এবং যে সকল দ্রব্যগুলোকে আউটপুট হিসেবে ব্যবহার করা হবে সেগুলো আমরা লিখব আমরা কিউ দিয়ে লিখব। এখানে z ইকুয়াল টু z1 থেকে শুরু করে মনে করো যে m পর্যন্ত আছে, m সংখ্যক দ্রব্যকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করছি, আর বাকি দ্রব্যগুলোকে অর্থাৎ p1 থেকে শুরু করে q l - m, মোট আমাদের l সংখ্যক দ্রব্য আছে, তার মধ্যে m সংখ্যক দ্রব্যগুলোকে আমরা ইনপুট হিসেবে ট্রিট করছি, বাকি l - m সংখ্যক দ্রব্যকে আমরা আউটপুট হিসেবে বিবেচনা করছি। তাহলে আমরা সেগুলোকে ইনপুটগুলোকে আমরা জেড দিয়ে লিখব এবং সেগুলোকে তখন প্লাস দিয়ে লিখব, তখন আর সেগুলোকে আমরা মাইনাস দিয়ে লিখব না, এবং আউটপুটগুলোকে আমরা কিউ দিয়ে লিখব। এভাবে আমরা লিখতে পারি। কখনো কখনো আমরা একটা মাত্র যদি আউটপুট সিঙ্গেল আউটপুট যদি বিবেচনা করি, অনেকগুলো আউটপুট বিবেচনা না করে, তখন আমরা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের এখানে যে ডেসক্রিপশন আমরা দিয়েছি সেখানে আমরা মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুটের কনসিডারেশন করেছি। যদি আমরা শুধুমাত্র একটা মাত্র উৎপাদিত দ্রব্যের কথা চিন্তা করি, সিঙ্গেল আউটপুট টেকনোলজি, একটা মাত্র উৎপাদিত দ্রব্য কিউ শুধু একটা কিউ আছে, বাকি সবগুলো আউটপুট, সেক্ষেত্রে আমরা এই প্রোডাকশন ফাংশন যেটা সেটাকে আমরা এভাবে লিখতে পারি, y হচ্ছে আমাদের প্রোডাকশন সেট হচ্ছে উপকরণ আছে আমাদের মাইনাস z1 থেকে শুরু করে মাইনাস z l-1 আর একটা হলো q, অর্থাৎ প্রথম দ্রব্য দ্বিতীয় দ্রব্য আমরা l-1 সংখ্যক দ্রব্যকে ইনপুট হিসেবে ব্যবহার করছি, আর একটা দ্রব্যকে l তম দ্রব্যকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করছি। আমরা ডিসক্রিপশন দিতে হবে যে আমাদের প্রোডাকশন প্ল্যানটা আমাদের ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ারের মধ্যে অবস্থান করতে হবে, এটা সেটা হলো আমাদের FQ মানে হচ্ছে Q ইকুয়াল টু FZ, এই সিঙ্গেল আউটপুট টেকনোলজি ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি Q মাইনাস FZ লিখতে পারি, অর্থাৎ Q ইকুয়াল টু FZ, যেটাকে আমরা FZ হিসেবে FY কে আমরা সিঙ্গেল আউটপুট টেকনোলজির জন্য লিখতে পারি যে Q ইকুয়াল টু ফাংশন অফ Z ইকুয়াল টু 0, আমরা লেস দেই, এটা হচ্ছে ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার সিঙ্গেল আউটপুট টেকনোলজির জন্য। অর্থাৎ যদি একটা আউটপুট হয়, যেটাকে আমরা x2 কে আমরা আউটপুট দেখেছিলাম আগের চিত্রে, এবং x1 কে ইনপুট দেখেছিলাম, সেই x1 টা হচ্ছে আসলে Z আর x2 টা হচ্ছে আমাদের Q, তাহলে উপরের লম্ব অক্ষে আমরা Q এবং ভূমি অক্ষে আমরা Z কে যদি চিন্তা করি, তাহলে আগে যে প্রোডাকশন ফ্রন্টিয়ারটা দেখেছিলাম সেটা এই প্রোডাকশন ফ্রন্টিয়ারকে নির্দেশ করবে, Q ইকুয়াল টু FZ বা Q মাইনাস FZ লেস দ্যান ইকুয়াল টু 0। প্রোডাকশন সেটকে আমরা সিঙ্গেল আউটপুট টেকনোলজির জন্য এইভাবে ডিফাইন করতে পারি। আচ্ছা, এবং আমাদের যে মার্জিনাল, যে এক্ষেত্রে আমাদের যদি আমাদের সিঙ্গেল আউটপুট টেকনোলজি হয়, সেক্ষেত্রে একজন প্রোডিউসার তার যে চয়েস ভেরিয়েবল গুলো হবে এই ইনপুট গুলো, কারণ যেহেতু একটা সম্পর্ক আছে কিউর সাথে, অর্থাৎ এই কিউর সাথে যে গুলো সম্পর্ক আছে, এই সম্পর্কটা ব্যবহার করে এখান থেকে যে কোনো এল সংখ্যক কমোডিটির মধ্যে
যদি L - 1 সংখ্যক কমোডিটির মান জানতে পারি আমরা, তাহলে এই রিলেশনটা ব্যবহার করে অটোমেটিক্যালি আমরা বাকিটার মান জানতে পারি। সুতরাং এখানে একজন উৎপাদক ইনপুটকে চয়েস করে, ইনপুট চয়েস করে আউটপুট অটোমেটিক্যালি এই প্রোডাকশন ফাংশনের মাধ্যমে বা ট্রান্সলেশন ফাংশনের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে। সুতরাং একজন এই যে ওয়ান কমোডিটি কনটেক্সটে বা ওয়ান আউটপুট কনটেক্সটে একজন যে প্রোডাকশন ফাংশন যেটা আছে, প্রোডাকশন প্ল্যান যেটা আছে, সেখান থেকে তার প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য সে ইনপুটগুলোকে চুজ করবে, কোন ইনপুট কতটুকু ব্যবহার করবে। সে যদি এটা নির্ধারণ করতে পারে, তাহলে অটোমেটিক্যালি আউটপুট কতটুকু উৎপাদিত হবে সেটা নির্ধারিত হয়ে যাবে। এবং এই যে আমরা যে এখানে সিঙ্গেল আউটপুট টেকনোলজির কথা বলছি, সিঙ্গেল আউটপুট টেকনোলজির ক্ষেত্রে প্রোডাকশন ফ্রন্টিয়ারের যে স্লোপ, সেই স্লোপটাকে বলা হয় মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বলা হয়। আচ্ছা, কিউ কি স্থির রেখে, কিউ কি ফিক্স রেখে ওর মধ্যে দুটো উপকরণ বা একাধিক উপকরণগুলো আছে, তাদের মধ্যে যে কোনো দুটো উপকরণের মধ্যে যে একটা কোনটা দিয়ে সাবস্টিটিউট করা যাতে করে উৎপাদন স্থির থাকে, সেটাকে বলে আমরা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। এটা হলো আমাদের এমআরটিএস। এমআরটিএস টা হলো যে দুটো প্রোডাক্টের মার্জিনাল, দুটো ফ্যাক্টরের মার্জিনাল প্রোডাক্টের রেশিওর সমান। এটা আমাদের প্রোডাকশন সেটের ডেসক্রিপশন। আমরা এই টেকনিক্যাল বিষয়গুলোতে আর আলোচনা বাড়াবো না, না বাড়িয়ে আমরা প্রোডাকশন সেট যে প্রপার্টিজ গুলো হতে পারে, কি কি ধরনের প্রপার্টিজ হতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রোডাকশন সেটের প্রপার্টিজ, প্রপার্টিজ অফ প্রোডাকশন সেট। প্রোডাকশন সেট মানে ওয়াই। প্রোডাকশন সেটের একটা কোর্স হতে পারে, যা সাধারণত হয়ে থাকে এক সময় নন এমটি। এমটি মানে এটা ফাঁকা সেট হতে পারবে না, এটা at least একটা ইভেন্ট থাকবে। প্রোডাকশন সেটের at least একটা প্রোডাকশন প্ল্যান থাকবে কমপক্ষে। এগুলো নন এমটি বলি আমরা। যেমন অরিজিনটা, মূল বিন্দুটা একটা প্রোডাকশন প্ল্যান হলো জিরো, তার মানে হচ্ছে সে কোনো কিছু ব্যবহার করছে না, কোনো কিছু উৎপাদন করছে না, এটা একটা প্রোডাকশন প্ল্যান। জিরোর সাথে ফাঁকা সেটের একটা পার্থক্য আছে। ফাঁকা সেট মানে যেখানে কিছুই নেই, জিরো নেই যেখানে, আর জিরো মানে যেখানে একটা কিছু একটা আছে। জিরো মানে সেখানে কিছু করে না, কিছু করছে না, কিছু উৎপাদন করছে, অলস বসে আছে। এমটি একটা হলো জিরো, দুটোর মধ্যে পার্থক্য আছে। নন এমটি বলতে বুঝাই আমরা যে এখানে অ্যাটলিস্ট জিরো আছে, কিংবা একটা প্রোডাকশন প্ল্যান আছে, বা একটা অধিক প্রোডাকশন প্ল্যান আছে। That means y is not null. Null set no. দুই নম্বরটা হলো যে y is closed. Our production plan is closed. Y is closed. Closed বলতে আমরা বুঝি প্রোডাকশন সেট, একটা সেট ক্লোজ বলতে আমরা বুঝি যদি ওই সেটটা তার বাউন্ডারি এলিমেন্ট গুলো অন্তর্ভুক্ত করে। অর্থাৎ একটা সেটে যে বাউন্ডারি এলিমেন্ট গুলো আছে, ট্রান্সমিশন ফ্রন্টিয়ারের উপরে যে বিন্দুগুলো আছে, সেগুলোকে যদি ইনক্লুড করা হয় প্রোডাকশন সেটে, তাহলে আমরা বলবো প্রোডাকশন সেটটা ক্লোজড। এটা একটা টেকনিক্যাল ডেফিনিশন আছে এই ক্লোজড এর, সেটা হলো যে আমি যদি একটা সিরিজ অফ প্রোডাকশন প্ল্যান নেই, সিকোয়েন্স অফ প্রোডাকশন প্ল্যান নেই, n = 1 2 3 4 ইনফিনিটি, তাহলে এই সিরিজ অফ প্রোডাকশন প্ল্যান নেই, যদি আমি yn থেকে আমি যদি y এর দিকে যাই, সিরিজ অফ প্রোডাকশন প্ল্যান, তাহলে and yn is element of y, production plan এর যদি element হয়, then y also be element of y. এটা এরকম যে আমি যদি একটা, যেমন তোমার প্রোডাকশন সেট y, আমি এখানে মনে করো y5, এটা y4, প্রত্যেকটা কিন্তু প্রোডাকশন সেট এলিমেন্ট। এটা মনে করো y, এই
প্রত্যেকটা পয়েন্ট যদি সিকোয়েন্স অফ প্রোডাকশন প্ল্যান যদি এই প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হয়, তাহলে এটা যে লিমিটিং ভ্যালু, সেই লিমিটিং ভ্যালুটাও এই প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হবে। এটাকে বলা হয় যে ক্লোজ সেট। ক্লোজ সেটের একটা অর্গানাইজ ডেফিনিশন ক্লোজ সেটের। যদি একটা সিকোয়েন্স অফ পয়েন্টস নেই এবং সিকোয়েন্স অফ পয়েন্টস গুলো যদি ওই সেটে অন্তর্ভুক্ত হয়, তাহলে ওই সিকোয়েন্সের যে লিমিট, সেই লিমিটটাও ওই সেটে অন্তর্ভুক্ত হবে। সেটা বলা হয় ক্লোজ সেট বলা হয়। বা সহজভাবে যে ওই সেটের যে বাউন্ডারি এলিমেন্ট, সেটের যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি গুলো যদি এই প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা এই সেটটাকে বলি ক্লোজ সেট। তো 2 নম্বর প্রপার্টি হলো যে y is a closed set। 3 নম্বর প্রপার্টি হলো নো ফ্রিল্যান্স প্রপার্টি। নো ফ্রিল্যান্স প্রপার্টি। নো ফ্রিল্যান্স বলতে বুঝি আমরা যে উৎপাদন করতে হলে কিছু উপকরণ ব্যবহার করতে হবে। একটু আগে যে বলেছিলাম যে সব প্রোডাকশন প্ল্যানিং ফিজিবল না। যেমন আমি কিছু ব্যবহার না করে কিছু উৎপাদন করতে পারবো না, কিছু উৎপাদন করতে হলে আমাকে কিছু ব্যবহার করতে হবে। গাড়ি চালাতে হলে তেল খরচ করতে হবে, এনার্জি ব্যবহার করতে হবে। এটাও ঠিক তাই, উৎপাদন করতে হলে কিছু দ্রব্য, কিছু উপকরণ আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। কিছু ব্যবহার না করে কিছু উৎপাদন করা যাবে, এটাকে বলি আমরা নো ফ্রিল্যান্স প্রপার্টি। অর্থাৎ এটাকে অল্টারনেটিভ বলতে পারি, যদি আমাদের ওয়াই যদি আমাদের একটা প্রোডাকশন প্ল্যান হয়, প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত এলিমেন্ট হয়, এবং ওয়াই যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, then y must be equal to 0। অর্থাৎ আমি যদি y কে যদি প্রোডাকশন প্ল্যানে অন্তর্ভুক্ত ধরি এবং এখানে যদি কোনো নেগেটিভ এলিমেন্ট না থাকে, সবগুলো এলিমেন্ট যদি, এটা মানে হচ্ছে এটার ভিতরে যে এলিমেন্ট গুলো আছে, প্রথম দ্রব্য পরিমাণ, দ্বিতীয় দ্রব্য পরিমাণ, তৃতীয় দ্রব্য পরিমাণ সবগুলাই আইদার ইকুয়াল টু 0 অর গ্রেটার দেন 0। এই সিচুয়েশনটা যদি আমরা নেই, আমরা তাহলে এই সাইনটা ইফেক্টিভ হবে না, গ্রেটার দেন সাইনটা। কারণ কিছু উৎপাদন না করে কিছু কিছু ব্যবহার না করে কিছু উৎপাদন করা যাবে। সেই কারণে আমরা বলি এটাকে বলা হয় নো ফ্রিল্যান্স প্রপার্টি। যদি y যদি প্রোডাকশন এলিমেন্ট হয়, তাহলে অবশ্যই y ইকুয়াল টু 0, সবগুলো এলিমেন্ট সেখানে 0 হবে, সেখানে কোনো পজিটিভ এলিমেন্ট থাকতে পারবে না unless there is some negative element। এটাকে বলা হয় নো ফ্রিল্যান্স প্রপার্টিজ বলা হয়। এটাকে জিওমেট্রিক্যালি এটাকে এক্সপ্লেইন করা হয় নো ফ্রিল্যান্স প্রপার্টিকে। এটা হলো যে যদি প্রোডাকশন সেটের সাথে প্রোডাকশন সেটের সাথে কিছু প্রোডাকশন সেট, প্রোডাকশন সেট, আর এটা হলো আমার পজিটিভ এল, এটা মানে টু ডিমেনশন, এটা পজিটিভ কোয়াড্রেন্ট, পজিটিভ কোয়াড্রেন্ট। এটা একটা দুটো সেট আছে, এটা একটা সেট আর 2 প্লাস বা আর এল প্লাস, আর এটা আরেকটা সেট। এই দুটো সেটে যদি আমি ইন্টারসেকশন নেই, কমন পয়েন্ট নেই, কমন পয়েন্ট একটাই আছে, সেটা হলো 0, তাই না? দুটো সেটে ইন্টারসেকশন, আমি যদি এটার সাথে ইন্টারসেকশন দেই এই এল ডিমেনশনের পজিটিভ কোয়াড্রেন্টের, তাহলে সেটা কত হবে? সেটা হবে 0 হবে। এটা হলো নো ফ্রিল্যান্স প্রপার্টিজ, ঠিক আছে? আর এল প্লাস বা পজিটিভ কোয়াড্রেন্টের সাথে প্রোডাকশন সেটের যদি ইন্টারসেকশন নেওয়া হয়, সেই ইন্টারসেকশনটা হবে 0। এটা হলো নো ফ্রিল্যান্স প্রপার্টি ম্যাথমেটিক্যাল অর জিওমেট্রিক্যাল এক্সপ্লেনেশন। তো আমি একটা প্রোডাকশন সেট যদি নেই, এটা ঠিক আছে, এটা স্যাটিসফাইস নো ফ্রিল্যান্স, no freelance properties। There is no such thing as freelance। freelance বলে কিছু না। তোমাকে যদি কেউ একটা ফ্রি টিকেটও দেয় একটা মুভি দেখার জন্য, সেখানে তোমাকে সেটা ফ্রি টিকেট হলো, এটা আসলে ফ্রি না, এটা দেখার জন্য তোমাকে 3 ঘন্টা সময় ব্যয় করতে হবে। যে 3 ঘন্টা সময় দিয়ে তুমি অন্য কোনো প্রোডাক্টিভ কাজে এঙ্গেজ থাকতে পারবে। ইকোনমিক্সে ফ্রিল্যান্স বলে কিছু নেই। তো এটা নো ফ্রিল্যান্স প্রপার্টিজকে স্যাটিসফাই করে। যদি একটা প্রোডাকশন সেট নেই, আমি জেড দিলাম, কিউ দিলাম, এটা একটা মনে করো প্রোডাকশন সেট।
এটা কি প্রোডাকশন ফ্রিল্যান্স প্রপার্টিকে স্যাটিসফাই করে? এটা করে না। কেন করে না? খুব স্বাভাবিকভাবে। আমি যদি এইটার দিকে তাকাই, আমি যদি এই ওয়াই শেপ যদি আর এল এর আমি যদি ইন্টারসেকশন নেই, তাহলে এই জিনিসটা পাবো। জিরো না, জিরো সহ আমি আর অন্যগুলো প্রোডাকশন প্ল্যান পাবো, যেগুলো এখানে যে প্রোডাকশন প্ল্যান গুলো আছে দেখো, এইখানে যে প্রোডাকশন প্ল্যানটা আছে মনে করো, এখানে জেড এর পরিমাণ 0, কিউ এর পরিমাণ মনে করো 2, কোনো উপকরণ ব্যবহার না করে আমি বিআরটি উৎপাদন পাচ্ছি। সুতরাং এই প্রোডাকশন সেটটা নো ফ্রিল্যান্স প্রপার্টিজ কে স্যাটিসফাই করে না, এটা ভায়োলেট করে, violates properties 3 or no freelance properties. এটা আমাদের 3 নম্বর প্রপার্টিজ। 4 নম্বর প্রপার্টিজ হলো possibilities of inaction. inaction কিছু না করে চুপচাপ বসে থাকা যাবে। যেমন শর্ট টার্ম একটা ফার্ম লসের সম্মুখীন হলো এবং উৎপাদন করলে তাকে ফিক্সড কস্ট তো সেখান থেকে উঠে আনতে পারবে না, তার চেয়ে ভালো হলো চুপচাপ বসে থাকা, ভবিষ্যতে অবস্থার উন্নতি হয় কিনা সেদিকে তাকিয়ে থাকা। যেটা বলা হয় পসিবিলিটিস অফ ইনঅ্যাকশন, অর্থাৎ জিরো মানে কিছু করছে না, কোনো উপকরণ ব্যবহার করছে না, কোনো উৎপাদন করছে না। এটা যদি প্রোডাকশন সেটের ইভেন্ট হয়, জিরো যদি প্রোডাকশন প্ল্যানটা যদি, তাহলে আমরা বলি এখানে প্রোডাকশন ইনঅ্যাকশনের সুযোগ রয়েছে, পসিবিলিটিস অফ ইনঅ্যাকশন এখানে সম্ভব। এখানে যেমন একটু আগে যে আমি চিত্র এঁকেছি দুটো, একটা নো ফ্রিল্যান্স প্রপার্টিজকে স্যাটিসফাই করে আর একটা করে না, সেই দুটো ক্ষেত্রে কিন্তু এই পসিবিলিটিস অফ ইনঅ্যাকশন তা অন্তর্ভুক্ত ছিল সেখানে। দুটো ক্ষেত্রে যদিও একটা ফ্রিল্যান্স প্রপার্টিজকে স্যাটিসফাই করছে না, তারপরে জিরোটা কিন্তু প্রোডাকশন প্ল্যানের অন্তর্ভুক্ত ছিল, প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত ছিল দুক্ষেত্রে। সুতরাং এই দুই জায়গাতেই পসিবিলিটিস অফ ইনঅ্যাকশনটা সম্ভব ছিল সেখানে। কিন্তু আমি যদি একটা প্রোডাকশন সেট আঁকি, এই ধরনের একটা প্রোডাকশন সেট আঁকি আমি, এটাকে বলা হয় এখানে যে একটা যে খরচ বহন করতে হলো, প্রোডাকশন করার আগেই অনেক সময় ফার্মকে একটা খরচ বহন করতে হয় প্রোডাকশনে যাওয়ার আগেই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয় বা কিছু ইকুইপমেন্ট খরচ করতে হয়, যেটা বলা হয় সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্টের সাথে ফিক্সড কস্টের পার্থক্য হলো এই ফিক্সড কস্টের ক্ষেত্রে ফার্ম ওই ফিক্সড ফ্যাক্টরটা বিক্রি করে কিছু টাকা রিকভার করতে পারবে, কিন্তু সাঙ্ক কস্টের ক্ষেত্রে তার পক্ষে আর ওই টাকাটা রিকভার করা সম্ভব না। মনে করো সে একটা উৎপাদন করবে, একটা কমোডিটি, নতুন কমোডিটি উৎপাদন করবে, নতুন ধরনের একটা আইটেম প্রোডাকশন করবে, এটা করার জন্য সে কনসালটেন্ট নিয়োগ করলো, কনসালটেন্ট দিয়ে একটা ফিজিবিলিটি স্টাডি করলো, করিয়ে কনসালটেন্ট কিছু টাকা সে দিয়ে দিল, সে এখনো প্রোডাকশনে যায়নি, কিন্তু প্রোডাকশন যাওয়ার পর দেখা গেল যে না, তার প্রোডাকশনটা আসলে লাভ হচ্ছে না প্রোডাকশন করে, তখন সে কনসালটেন্ট থেকে বলতে পারবে না যে তুমি আমার টাকা ফেরত দাও। এই যে বলে সাঙ্ক কস্ট, যে আগে থেকে সে প্রোডাকশনে যাওয়ার আগে তাকে কিছু খরচ করে ফেলতে হয়, যে খরচটা সে প্রোডাকশন না করলে সে আর উঠে করতে পারবে না, তুলে আনতে পারবে না, এটাকে বলা হয় সাঙ্ক কস্ট বলা হয়। আর কতগুলো ফিক্সড কস্ট আছে, যেমন একটা বিল্ডিং কিনলো বা বিল্ডিং একটা মেশিনারিজ কিনলো, সেটাকে উৎপাদন বন্ধ করে দেয়, সেই ফিক্সড ফ্যাক্টর গুলো বিক্রি করে দিতে হবে, কিছু কস্ট এখান থেকে রিকভার করতে পারবে, সাঙ্ক কস্ট গুলোকে রিকভার করা যায় না। তো এই ধরনের একটা সাঙ্ক কস্ট সম্বলিত একটা প্রোডাকশন সেট, এই প্রোডাকশন সেটটা কিন্তু জিরোটাকে অন্তর্ভুক্ত করে, তাই না? সুতরাং এখানে পসিবিলিটিস অফ ইনঅ্যাকশন সম্ভব নয় এই প্রোডাকশন সেটের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে 5 নম্বর প্রপার্টিজ হলো ফ্রি ডিসপোজাল। ডিসপোজাল মানে কোনো দ্রব্য উৎপাদন করার পরে ফার্ম যদি সেটা প্রয়োজন বোধ না করে বা সেটা থেকে সে কোনো আয় উপার্জন করতে না পারে, সে ইচ্ছা করলে সেটাকে ফেলে দিতে পারে। এটা তাকে ফেলার জন্য বা ডিসপোজ করার জন্য তাকে কোনো প্রকার খরচ সংগঠন করতে হবে না, কোনো প্রকার খরচ সংগঠন না করে সে সেটাকে ফ্রিলি ডিসপোজ করতে পারে। মনে করো যে সে একটা বিল্ডিং পুরানো হয়ে গেল, তার ফ্যাক্টরি বিল্ডিংটা, সেই বিল্ডিংটাকে সে ভেঙে ফেলে দিতে পারবে, কিন্তু এটা
ভাঙার জন্য বা এটা ডিসপোজ করার জন্য যে টাকার প্রয়োজন হয় সেরকম প্রয়োজন হবে না। এটাকে বলা হচ্ছে ফ্রি ডিসপোজাল। সে কোনো কিছু উৎপাদন করার পরে ইচ্ছা করলে উৎপাদনের একটা অংশ বা পুরো অংশটুকু সে কি করতে পারে, ফ্রিলি সে সেটা ডিসপোজ করতে পারে। এটা বলা হয় ফ্রি ডিসপোজাল প্রপার্টিজ। তো ফ্রি ডিসপোজাল প্রপার্টিজটাকে আমরা এভাবে ডিফাইন করি যে যদি y is a production plan and y prime is another production plan and y prime is greater than y, greater than or equal to y. তার মানে y প্রাইমের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো y এর চেয়ে বেশি বা সমান। তাই যদি হয় তাহলে এটাকে এভাবে লিখুন, if y is a production plan and ছোট করে দিতে y prime is less than equal to y, তাহলে then y prime will also be a production plan। তার মানে আমি যদি একটা প্রোডাকশন প্ল্যান নেই y, যেখানে আমার 5 - 2 7 আছে, একটা প্রোডাকশন প্ল্যান যদি আমি y প্রাইম নেই, এখানে এলিমেন্টগুলো কম আছে, এটা মনে করো 1 আছে, এটা মনে করো 2 দিলাম, দেখেন 7 দিলাম, তাহলে এটা হলো আমাদের চেয়ে কম। ইচ্ছা করলে এটাকে -3 বা -4 দিতে পারি, তাতে কোনো অসুবিধা নাই। এটাকে আমি 1 দিতে পারি বা 0 দিতে পারি। তার মানে হচ্ছে আমি এখানে 4 ইউনিট প্রথম দ্রব্যকে আমি ফ্রিলি ডিসপোজ করতে পারবো। স্যার y যদি প্রোডাকশন প্ল্যান হয়, এটা যদি একটা প্রোডাকশন প্ল্যান হয় ফর এক্সাম্পল, y থেকে যদি কিছু বাদ দেই, মনে করো আমি কিছু কমিয়ে দিলাম, এখানে y আমার মনে করো 3 একক প্রথম জেড ব্যবহার করে সে আমি মনে করো 2 একক কিউ উৎপাদন করছি। আমি যদি কিছু কিউ বাদও দিয়ে দিই, 1 একক কিউ বাদও দিয়ে দিই, যদি আমি 3 একক জেড দিয়ে 1 একক কিউ উৎপাদন করি, এটা যদি ফিজিবল হয় তাহলে এটাও ফিজিবল হবে। y যদি ফিজিবল হয় তাহলে y প্রাইম ফিজিবল হবে। অর্থাৎ আমি ইচ্ছা করলে কিছু কমোডিটি ডিসপোজ করে যে প্রোডাকশন প্ল্যানটা পাবো আমি, সেটাও ফিজিবল হবে। সেটা কিছু উৎপাদনকে আমি ফ্রিলি ডিসপোজ করতে পারবো, এটা বলা হয় ডিসপোজাল প্রপার্টিজ। তো ফ্রি ডিসপোজাল প্রপার্টিজ এর ক্ষেত্রে আমরা বুঝছি কি, এই যে y থেকে প্রোডাকশন প্ল্যান থেকে আমি যদি কিছু পজিটিভ এলিমেন্ট বাদ দেই, একটা বা দুটো পজিটিভ এলিমেন্ট যদি বাদ দেই আমি, বাদ দিলে যে সেটটা পাওয়া যাবে সেই সেটটাও প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে ফ্রি ডিসপোজাল প্রপার্টিজ এর ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। প্রোডাকশন সেট থেকে আমি যদি একটা পজিটিভ কিছু বাদও দিই, যদি আমি পজিটিভ কোয়ান্টিটিভ কিছু অংশ দিয়ে বাদও দিই আমি, এটা যদি ফিজিবল হয়, এটা যদি, তাহলে আমি কিছু একটা পজিটিভ অংশ বাদও দিই, অংশ বাদ দিয়ে আমি যে সেটটা পাবো সেটাও হবে কি, এই যে আমি এখান থেকে কিছু পজিটিভ অংশ বাদ দিচ্ছি, বাদ দিয়ে যে সেটটা পাচ্ছি আমি y - r l প্লাস, বাদ দিয়ে যে সেটটা পাবো সেটাও প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত হবে, সাবসেট। এটা বলা হয় ফ্রি ডিসপোজাল প্রপার্টিজ। অর্থাৎ প্রোডাকশন, যে কোনো প্রোডাকশন প্ল্যান থেকে কিছু উৎপাদিত দ্রব্য যদি বাদ দেওয়া হয়, বাদ দিয়ে যে নতুন প্রোডাকশন প্ল্যানটা পাওয়া যাবে, তাহলে সেই নতুন প্রোডাকশন প্ল্যানটাও প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হবে। এটাকে বলা হচ্ছে ফ্রি ডিসপোজাল প্রপার্টিজ। এটা বলা হচ্ছে 5 নম্বর প্রপার্টিজ হচ্ছে ইরিভার্সিবিলিটি প্রপার্টিজ। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রপার্টিজ।
irreversibility রিভার্সিবল মানে যেটা আমি আগের জায়গায় ফিরে আসতে আনডু করা মতো আমরা একটা কাজ করলাম কাজটা পছন্দ করলাম আমি আনডু করে আগের জায়গায় ফিরে আসলাম কেমন এগুলো রিভার্সিবল বলা হয় আমি একটা জায়গা থেকে শুরু করলাম আমি কিছু তক্তা দিয়ে একটা চেয়ার প্রডিউস করলাম চেয়ারটা আমার পছন্দ হলো না আমি চেয়ারটাকে আবার আবার আনঅ্যাসেম্বল করে কাঠটা ফিরে পেলাম তক্তাগুলো ফিরে পেলাম এটাকে বলা হয় রিভার্সিবল বলা হয় একটা কাজ করলাম কাজ করার পরে আমার কাজটা মনোভূত হলো না আমি ইচ্ছা করলে আগের জায়গায় পজিশনে ফিরে যেতে পারবো এটাকে বলা হয় রিভার্সিবল এটাকে বলা হয় বা আনডু করা যায় যে কাজটাকে আর যেটাকে ফিরে যাওয়া যায় না আগের জায়গায় একটা কাজ করে ফেললাম এখন করার পরে আগের জায়গায় ফিরে যেতে চাচ্ছি আমি তোমার ফিরে যাওয়ার কোনো পথ নাই স্কোপ নাই যেটা বলা হয় আনডুয়েবল বা ইরিভার্সিবল রিভার্স করা যায় না এটাকে তো ইরিভার্সিবিলিটি এটা হলো যে যদি ওয়াই তে একটা প্রোডাকশন প্ল্যান হয় এবং ওয়াইটা যদি নন জিরো হয় অর্থাৎ ইনঅ্যাকশনটা যদি হয় জিরো টাকা বাদ দিয়ে জিরো ইজ অলওয়েজ রিভার্সিবল জিরো ইজ অলওয়েজ জিরো পরিবর্তন এটা কমপ্লিট স্টেটে যুক্ত করলাম আমরা তাহলে দেন ডিএফএসএল কোর্স আমাদেরকে বলে -y is not an element of y irreversibility properties আমি কি করলাম একটা দ্রব্য উৎপাদন করলাম আমি এখানে 2 একক x দিয়ে 1 একক 2 একক z দিয়ে 1 একক কি উৎপাদন করলাম প্রোডাকশন পয়েন্ট -2 1 2 একক প্রথম দ্রব্য দিয়ে 1 একক দ্বিতীয় দ্রব্য উৎপাদন করলাম 2 একক z দিয়ে 1 একক কি উৎপাদন করলাম y হলো আমার একটা প্রোডাকশন প্ল্যান এটা যদি প্রোডাকশন প্ল্যান হয় এই y কে যদি মাইনাস দিয়ে গুণ করি কেমন y তো y কে মাইনাস দিলে একটা প্লাস হয়ে যাবে তাই না +2 হয়ে যাবে +2 মানে আমাকে এখানে চলে আসতে হবে +2 আর 1 টাকে মাইনাস দিয়ে গুণ করলে -1 হয়ে যাবে আমার পয়েন্ট হবে কোথায় এখানে হবে এটা হচ্ছে আমার +2 -1 এটা হচ্ছে আমার -y হচ্ছে এটা যদি y হয় আসলে আমি যদি একটা মূল বিন্দু দিয়ে এটাকে যোগ করি একটা মিরর ইমেজের মতো এটা y হলে এটা -y এটা y হলে এটা -y সমান দূরত্বে থেকে স্থাপন করতে হবে এটা y হলে এটা হবে -y তো এটা যদি feasible হয় এটা not feasible a production plan if y is a feasible production plan then -y is not a feasible production plan according to the irreversibility properties of the production set প্রোডাকশন সেট যদি ইরিভার্সিবল হয় তাহলে y টা যদি ফিজিবল হয় এর মাইনাসটা বা -y টা ফিজিবল হবে আমি যদি একটা এই ধরনের একটা প্রোডাকশন সেট নেই আমি ফর एग्जांपल মানে একটা প্রোডাকশন সেট নিলাম এরকম এটা একটা মনে প্রোডাকশন সেট y এই প্রোডাকশন সেটটা ইরিভার্সিবিলিটি প্রপার্টিজ কে স্যাটিসফাই করে না কারণ এটাও ফিজিবল সে কারণে কেমন কিন্তু আমি যদি এই ধরনের একটা প্রোডাকশন সেট নেই কনকেভ শেপের তাহলে সেটা ইরিভার্সিবল প্রপার্টিজ কে স্যাটিসফাই করতে পারে ইরিভার্সিবল প্রপার্টিজ এর ক্ষেত্রে যে আমি 5 ঘন্টা শ্রমিকের উপকরণ দিয়ে 1 একর জমি সার্ভিস দিয়ে আমি 5 মণ ধান উৎপাদন করলাম আমি ইচ্ছা করলে 5 মণ ধানকে আবার ডিসঅ্যাসেম্বল করে আমি আবার 5 ঘন্টা সময় এবং 1 ঘন্টা বা 1 একর জমি যে সার্ভিস সেটা আমি ফেরত দিতে পারি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে প্রোডাকশন প্ল্যানগুলো ইরিভার্সিবল একটা কাজ করে ফেললে আমি যখন কোনো কিছু উৎপাদন করে ফেলে সে আগের জায়গায় ফিরে আসতে পারে না লস এড়ানোর জন্য এটাকে বলা হয় ইরিভার্সিবিলিটি প্রপার্টিজ বলা হয় আর পরের তিনটা প্রপার্টিজ হলো রিচার্জ টু স্কেল সংক্রান্ত এটা হলো নন ইনক্রিজিং রিচার্জ টু স্কেল
হচ্ছে আমাদের 7 নম্বর প্রপার্টিজ। Property 7, non-increasing recharge to scale. recharge to scale সম্পর্কে তোমাদের ধারণা আছে? যে recharge to scale বলতে আমরা বুঝি যে উপকরণগুলোকে একটা নির্দিষ্ট অনুপাতে বাড়ানো হলে উৎপাদন কিভাবে বাড়ছে সেটা অবজার্ভ করা। তার ভিত্তিতে আমরা recharge to scale কে ডিফাইন করি। আমরা increasing recharge to scale সম্পর্কে জানি, decreasing recharge to scale সম্পর্কে জানি এবং constant recharge to scale সম্পর্কে জানি। যখন আমরা ডিক্রিজিং এবং কনস্ট্যান্ট দুটোকে একত্রিত করি তখন সেটাকে বলা হয় নন ইনক্রিজিং রিচার্জ টু স্কেল। আবার যখন আমরা ইনক্রিজিং এর সাথে কনস্ট্যান্টকে একত্রিত করি, কনস্ট্যান্ট প্লাস ইনক্রিজিং রিচার্জ টু স্কেল, সেই দুটোকে বলা হয় নন ডিক্রিজিং রিচার্জ টু স্কেল। রিচার্জ টু স্কেল নন ইনক্রিজিং হতে পারে, নন ডিক্রিজিং হতে পারে, কিংবা কনস্ট্যান্ট হতে পারে। আমরা এইভাবে এটাকে দেখবো আমরা। তাহলে নন ইনক্রিজিং রিচার্জ টু স্কেল হলো যে যদি একটা প্রোডাকশন প্ল্যান ফিজিবল হয়, বা যদি একটা ফিজিবল প্রোডাকশন প্ল্যান হয় এবং আমরা যদি আলফা একটা নাম্বার নেই, is a number which is between 0 and 1, এটা রেঞ্জ কে আমরা এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, 0 থেকে 1 এর মাঝে যে কোনো সংখ্যা যেটা হচ্ছে 0 এবং 1। থার্ড ব্র্যাকেটের একটা সিগনিফিকেন্স আছে, হলো 0 কে ইনক্লুড করে, আর 1 এর ডান দিকে যে একটা থার্ড ব্র্যাকেট আছে সেটার অর্থ হলো সেটা 1 কে ইনক্লুড করে। আমি যদি থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই তার অর্থ হলো 1 টা ইনক্লুডেড না, আর এখানে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দেই তার মানে হচ্ছে 0 টা ইনক্লুডেড না। 0 থেকে 1 রেঞ্জ বাউন্ডারি পয়েন্টগুলো ইনক্লুডেড না। আমি যখন থার্ড ব্র্যাকেট দিচ্ছি তার অর্থ হচ্ছে 0 ইনক্লুডেড এবং 1 ইনক্লুডেড। 0 থেকে 1 এর এই রেঞ্জের মধ্যে যে কোনো নাম্বার যদি আমি নেই, সেটা দিয়ে যদি আমি y কে গুণ করি তবে সেটা প্রোডাকশন সেট অন্তর্ভুক্ত হবে। If any production plan is feasible and we multiply that production plan by a number between 0 and 1, then the new production plan will also be feasible. এটা এভাবে চিন্তা করতে পারো, যদি একটা প্রোডাকশন প্ল্যান নেই, এটা একটা মনে করো প্রোডাকশন প্ল্যান, জেড দিয়ে 2 একক কিউ উৎপাদন করছি প্রোডাকশন প্ল্যান। এটাকে এটার মধ্যে 0 মূল বিন্দু, সেটাকে যখন আমরা একটা নাম্বার দিয়ে গুণ করব, এই ভেক্টরটাকে যখন আমি একটা স্কেলার দিয়ে গুণ করব, একটা নাম্বার দিয়ে গুণ করব, এটা কিন্তু 1 দিয়ে গুণ করা হয়, আমি এখানে অবস্থান করব। কেমন? আমি যদি 0 দিয়ে গুণ করি আমি এখানে চলে আসবো, কারণ এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এখানে চলে আসবো। আমি যদি 0.5 দিয়ে গুণ করি আমি এখানে আসবো, 1.5 এবং 1। আমি যদি 0.5 এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করি, 0.2 দিয়ে গুণ করি, আমি এদিকে কোথাও চলে আসবো। আমি যদি 0.5 এর চেয়ে বড় কিছু দিয়ে গুণ করি আমি এদিকে চলে আসবো। অর্থাৎ আমি কি দিয়ে গুণ করছি তার উপর ডিপেন্ড করে আমি এখানে কোথায় আমি অবস্থান করব। কেমন? অর্থাৎ আমার পজিশন তো এখানে কোথাও না কোথাও হবে, ডিপেন্ডিং অন which multiplier or which value of alpha we are multiplying the production plan. তাহলে আমি যদি একটা প্রোডাকশন সেট নিই, প্রোডাকশন সেট y, এই প্রোডাকশন সেটের উপরে যে কোনো বিন্দু যদি আমি নেই, যে মূল বিন্দুর সাথে যুক্ত করি, আমি যুক্ত করলে যে প্রোডাকশন প্ল্যানগুলো পাবো সেগুলো হচ্ছে মূলত এই প্রোডাকশন প্ল্যান থেকে y থেকে 0.1 এর মাঝামাঝি কোনো সংখ্যা দিয়ে গুণ করা। আমি যদি এখানে প্রোডাকশন প্ল্যান নেই, 0 থেকে 1 এর মাঝামাঝি কোনো সংখ্যা দিয়ে গুণ করি, আমার প্রোডাকশন প্ল্যানগুলো এই রেখা কোথাও কোথাও অবস্থান করবে। একটা প্রোডাকশন প্ল্যান নিলে গুণ করলে এটা কোথাও কোথাও অবস্থান করবে এখানে। তাহলে এই প্রোডাকশন সেটটা কি করে? নন ইনক্রিজিং রিচার্জ টু স্কেল কে স্যাটিসফাই করে, নন ইনক্রিজিং রিচার্জ টু স্কেল কে স্যাটিসফাই করে। আমি যদি আরেকটা প্রোডাকশন এটা
satisfies properties 7 or non-increasing returns to scale properties কে satisfy করে। তো আমি যদি প্রোডাকশন প্ল্যান এই ধরনের একটা প্রোডাকশন ফাংশন নেই, প্রোডাকশন ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার নেই, তো এই ধরনের প্রোডাকশন ফাংশন দিকে চলে। প্রোডাকশন স্টেজ গুলো ডিফাইন করে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। তো এই প্রোডাকশন সেটটা এটা এই প্রপার্টিজ কে স্যাটিসফাই করে না। কেন করে না? কারণ আমি যদি একটা প্রোডাকশন প্ল্যান নেই এখানে y এবং এটাকে যদি আমি আলফা দিয়ে গুণ করি, তাহলে এখানে যে পয়েন্টগুলো পাবো, প্রোডাকশন প্ল্যানগুলো পাবো, সেগুলো আমার আলফা y যেগুলো পাবো আমি, সেগুলো এই আমার প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত না আসে। তাই এটা violates non-increasing returns to scale properties or property 7. কিছু প্রোডাকশন সেট কোনো প্রপার্টিজ স্যাটিসফাই করে, কোনটাকে করে না। non-increasing returns to scale properties কে স্যাটিসফাই করতে হলে এই প্রোডাকশন সেটটাকে বা ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ারটাকে এই হতে হবে, কনভেক্স হতে হবে এই প্রোডাকশন সেটটাকে। আচ্ছা, তারপর এর বিপরীত যে ধারণা সেটা হলো নন ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। তো এটা কনস্ট্যান্ট কো ইনক্লুড করে এবং ডিক্রিজিং কো ইনক্লুড করে। ডিক্রিজিং রিটার্ন টু স্কেল উপকরণকে বাড়াচ্ছে যে এটা উৎপাদনটা তার চেয়ে কম রেটে বাড়ছে, সেটা বলা হয় ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এটা কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল হলো, সেটাও কিন্তু আমাদের এটাকে স্যাটিসফাই করতে হবে। 8 নম্বর পয়েন্ট হলো এটা উল্টোটা, সেটা হলো আমাদের নন ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এটা অনেকটা অ্যানালগাস ডেফিনিশন, শুধুমাত্র আলফার ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। যদি y একটা প্রোডাকশন প্ল্যান হয়, then for any alpha which is greater than equal to 1, এর বড় কোনো আলফা যদি গুণ করা হয়, তাহলে এই আলফা y টা still be feasible. y যদি একটা প্রোডাকশন প্ল্যান হয়, তাহলে আলফা y যেখানে আলফার মানটা 1 এর চেয়ে বড় কিংবা 1 এর সমান, সেটাও প্রোডাকশন প্ল্যানের প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হবে। যদি এই প্রপার্টিটা ফুলফিল হয়, তাহলে আমরা বলি যে প্রোডাকশন সেটটা নন ডিক্রিজিং রিটার্ন টু স্কেলকে ফুলফিল করে বা স্যাটিসফাই করে। যেমন আমরা যদি একটা প্রোডাকশন সেট নেই, জেড কিউ, এটা প্রোডাকশন সেট নয় y প্রোডাকশন সেটের যদি প্ল্যান নেই, প্রোডাকশন প্ল্যান নেই y, এটা কিন্তু আমাদের নন ইনক্রিজিং রিটার্ন টু স্কেলকে স্যাটিসফাই করে না। কারণ এখানে আলফা y যদি নেই, এখানে নেই, আলফা y দিলে সেটা প্রোডাকশন সেটের বাইরে চলে যাবে। কিন্তু এটা নন ডিক্রিজিং রিটার্ন টু স্কেলকে স্যাটিসফাই করে। কারণ আমি যদি এটাকে আলফা যদি 1 এর সমান 1 দিয়ে গুণ করলে আমি এখানে থাকবো, 1 এর চেয়ে যদি আমি বড় সংখ্যা দিয়ে গুণ করি আমি এদিকে চলে আসবো, তাই না? এখানে এটা হচ্ছে আমার আলফা y, এখানে আলফা মানটা 1 এর চেয়ে বেশি, এখানে এদিকে কোথাও থাকবে। সুতরাং এই আলফা y গুলো আমার প্রোডাকশন সেটের এলিমেন্ট। সুতরাং এই প্রোডাকশন সেটটা যদিও নন ইনক্রিজিং রিটার্ন টু স্কেল প্রপার্টিজকে স্যাটিসফাই করে না, সেটা নন ডিক্রিজিং রিটার্ন টু স্কেলকে স্যাটিসফাই করে। এটা হলো নন ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এই দুইয়ের মাঝামাঝি আরেকটা কনসেপ্ট আছে, প্রপার্টিজ আছে, 9 যেটা বলবো আমরা, প্রপার্টিজ হলো কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। এটা আমাদের আলফা এমন একটা মান নিতে হবে যেটা নন ডিক্রিজিং কে স্যাটিসফাই করে, নন ইনক্রিজিং কে স্যাটিসফাই করে। নন ইনক্রিজিং ক্ষেত্রে আমরা দেখেছি 1 টা ইনক্লুডেড ছিল, 1 টা ইনক্লুডেড ছিল আমাদের, আলফা মানটা ছিল 0 থেকে 1 এর মাঝে, আর এখানে
আলফা ক্ষেত্রে 1 থেকে ইনক্লুড আছে, 1 থেকে 1 এর বেশি, সুতরাং যে বাউন্ডারি সেই বাউন্ডারি হলো 1। তাই যদি আলফা যদি একটা প্রোডাকশন প্ল্যান, আলফা না ওয়াই যদি একটা প্রোডাকশন প্ল্যান হয়, then for any alpha equal to 1, alpha যদি 1 হয়, দুটো বাউন্ডারি নন ইনক্রিজিং এর এবং নন ডিক্রিজিং এর যে কমন পয়েন্টটা আলফা পয়েন্ট, সেটা যদি 1 যদি হয়, তাহলে আলফা ওয়াই আলফা মানটা হবে 1 না, আলফা মানটা হচ্ছে 0 থেকে বেশি। কনস্ট্যান্ট স্কয়ার ক্ষেত্রে আলফা মানটা হবে গ্রেটার অর ইকুয়াল টু 0। উল্টো বলা হয়ে গেছে। তাহলে যদি আলফা মান যদি 0 থেকে বেশি হয়, আলফা মান যদি, সেক্ষেত্রে আলফা ওয়াই যদি প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা বলবো যে প্রোডাকশন সেটটা কনস্ট্যান্ট স্কেল প্রপার্টিজকে স্যাটিসফাই করে। যেমন আমি যদি একটা প্রোডাকশন সেট নেই যেটা কনস্ট্যান্ট স্কেল প্রপার্টিজকে স্যাটিসফাই করে, যেটা কি এই ধরনের একটা প্রোডাকশন সেট নেই, মূল বিন্দু থেকে উত্থিত তারপর স্ট্রেট লাইন, এই প্রোডাকশন সেটের যে কোনো প্রোডাকশন প্ল্যান যদি আমি নেই, যদি আমি গুণ করি, 1 এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে এদিকে আসবে, 0 দিয়ে গুণ করলে এখানে আসবে, 1 এর চেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করলে এদিকে কোথাও আসবে। আমি এখানে যদি প্রোডাকশন প্ল্যান নেই, যদি গুণ করি, 1 এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে এদিকে থাকবো, আর 1 এর চেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করলে এদিকে থাকবো। যাই করি না কেন, আমি প্রোডাকশন সেটের ভিতরে থাকবো আমি। সুতরাং এই সেটটাকে বলা হবে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল প্রপার্টিজ সম্বলিত প্রোডাকশন সেট। কনস্ট্যান্ট টু স্কেল হতে হলে একটা প্রোডাকশন সেটকে, তাহলে ওই সেটের যে কোনো প্রোডাকশন প্ল্যানকে যদি আমি আলফা দিয়ে মাল্টিপ্লাই করি, আলফা দিয়ে যদি আমি এক্সপান্ড করি বা কন্ট্রাক্ট করি, কন্ট্রাক্ট মানে আলফা 1 এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করা, আলফা মানে যখন 1 এর চেয়ে কম হবে, প্রোডাকশন প্ল্যানটা তখন কন্ট্রাক্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর যখন 1 এর চেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে এক্সপান্ড করব প্রোডাকশন প্ল্যানটা। উভয় ক্ষেত্রে এই নতুন প্রোডাকশন প্ল্যানটা প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত থাকবে। যদি তাই যদি হয়, তাহলে আমরা বলবো যে আমরা যে প্রোডাকশন প্ল্যানটা পাবো সেটা প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হয় আলফা ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর জন্য, তাহলে এই প্রোডাকশন সেটটা কনস্ট্যান্ট জাস্ট স্কেল প্রপার্টিজকে স্যাটিসফাই করে। আর দুটো প্রপার্টিজ আছে, আর একটা হলো এডিটিভিটি প্রপার্টিজ, প্রপার্টিজ 10। এডিটিভিটি হলো যে কোনো দুটো প্রোডাকশন প্ল্যান যদি আমি নেই, একটা ওয়াই একটা ওয়াই প্ল্যান, এবং এই দুটো প্ল্যানকে যদি অ্যাড করে যোগ করে যে নতুন প্রোডাকশন প্ল্যানটা পাবো, সেটাও প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হলে, তাহলে আমরা বলবো যে এই প্রোডাকশন সেটটা এডিটিভ বা এডিটিভ প্রপার্টিজকে স্যাটিসফাই করে। That means if Y is a feasible production plan and Y prime is also another feasible production plan, then Y এর সাথে যদি আমি Y prime যোগ করলে সেটাও প্রোডাকশন প্ল্যানে অন্তর্ভুক্ত হবে। তাই যদি হয়, তাহলে আমরা বলবো যে এটা একটা feasible, এটাকে বলবো আমাকে এডিটিভ প্রোডাকশন প্ল্যান। এটা এডিটিভিটি প্রপার্টিজকে স্যাটিসফাই করে এই প্রোডাকশন সেটটা। তো এই যে একটা প্রোডাকশন সেট নেই যেটা এডিটিভিটি প্রপার্টিজকে স্যাটিসফাই করে, আমি দেখাতে পারবো যে এটা একটা প্রোডাকশন সেট। প্রোডাকশন সেটটা এডিটিভ কারণ আমি যদি একটা প্রোডাকশন প্ল্যান নেই ওয়াই, এর সাথে আরেকটা প্রোডাকশন প্ল্যান আমি যোগ করি ওয়াই প্রাইম, যোগ করে যে নতুন প্রোডাকশন প্ল্যানটা পাবো সেটা হবে এখানে
y plus y prime এটা যদি ফিজিবল হয় তাহলে আমরা বলবো যে এটা একটা এডিটিভ প্রোডাকশন সেট এটাকে কিছু একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আছে যেমন আমরা আলফা দিয়ে যেমন ডিফাইন করেছি তিন ধরনের রিচার্জ টু স্কেল যুক্ত প্রোডাকশন সেটকে যদি আমরা বলি if y is feasible then ky is also feasible for k and integer এটা হচ্ছে ইন্টিজার নাম্বার 1 2 3 4 ইত্যাদি অর্থাৎ y যদি ফিজিবল হয় 2y ও ফিজিবল 3y ও ফিজিবল 5y ও ফিজিবল 6y ও ফিজিবল এটা হচ্ছে আমার y এটা হচ্ছে 2y এটা 3y 4y তাহলে যদি আমি y কে বা একটা প্রোডাকশন প্ল্যানকে একটা ইন্টিজার নাম্বার দিয়ে গুণ করি বা দুটো প্রোডাকশন প্ল্যানকে যোগ করি গুণে একই সাথে তাহলে আমার যদি থার্ড যে প্রোডাকশন প্ল্যানটা পাবো সেটাও ফিজিবল হবে একটা প্রোডাকশন প্ল্যানকে একটা ইন্টিজার নাম্বার দিয়ে গুণ করলে আসলে দুটো প্রোডাকশন প্ল্যানের সমষ্টি পাওয়া যায় তো যেটা বলা হয় যদি প্রোডাকশন সেটা অন্তর্ভুক্ত হয় নতুন প্রোডাকশন প্ল্যানটা বা এটি সামেশন করার পরে যে আমরা নতুন প্রোডাকশন প্ল্যান পাবো সেটা যদি অন্তর্ভুক্ত হয় প্রোডাকশন সেটে তাহলে আমরা বলবো যে প্রোডাকশন সেটটা এডিটিভিটি প্রপার্টিজকে স্যাটিসফাই করছে এডিটিভিটি প্রপার্টিজ 11 নম্বর যে প্রপার্টিজ প্রোডাকশন সেটে সেটা হলো কনভেক্সিটি convexity the convex production set convexity definition টা হলো যে যদি দুটো প্রোডাকশন প্ল্যান নেই আমরা y প্ল্যান দুটো প্রোডাকশন প্ল্যান ফিজিবল প্রোডাকশন প্ল্যান and আলফা একটা মান নেই এটা 0 থেকে 1 এর মাঝামাঝি তাহলে যদি দুটো প্রোডাকশন প্ল্যানকে গুণ করি আমরা গুণ করি এটাকে আলফা দিয়ে গুণ করব এটাকে 1 মাইনাস আলফা দিয়ে গুণ করব তাহলে যে নতুন প্রোডাকশন সেটটা পাবো আমি এটাকে বলা হয় কনভেক্স কম্বিনেশন বলা হয় যে কোনো দুটো ভেক্টর y এবং y প্রাইম এই দুটো ভেক্টরকে যদি আমি আলফা এবং 1 মাইনাস আলফা দিয়ে গুণ করি যেখানে আলফা এবং 1 মাইনাস আলফার যোগফল হচ্ছে 1 তাহলে যে কম্বিনেশনটা পাওয়া যায় সেই কম্বিনেশনটাকে বলা হয় কনভেক্স কম্বিনেশন দুটো প্রোডাকশন প্ল্যান এর কনভেক্স কম্বিনেশন না হলে অর্থাৎ এটাকে আলফা দিয়ে গুণ করলে এটাকে 1 মাইনাস আলফা দিয়ে গুণ করলে যেখানে আলফা মানটা 0 থেকে 1 এর মাঝামাঝি তাহলে যে নতুন প্রোডাকশন প্ল্যানটা পাবো সেটা প্রোডাকশন সেটে যদি অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা বলবো সেটা কনভেক্সিটি প্রপার্টিজকে স্যাটিসফাই করে সেই দৃষ্টিকোণ থেকে এডিটিভ প্রোডাকশন ফাংশনটা কনভেক্স না আমরা যে নন ইনক্রিজিং রিটার্নস টু স্কেল প্রোডাকশন ফাংশন দেখেছিলাম কনভেক্স করে সেটা কনভেক্স প্রোডাকশন ফাংশন যে আমি কিভাবে চিন্তা করতে পারি যে আমি নন ইনক্রিজিং রিটার্নস টু স্কেল প্রোডাকশন ফাংশন সেটা একই সাথে কনভেক্স ঘটা কারণ আমি যদি একটা যে কোনো একটা প্রোডাকশন প্ল্যান নেই y একটা প্রোডাকশন প্ল্যান যদি আমি y প্রাইম নেই বা 0 নেই দুটো কনভেক্স কম্বিনেশন নেই যদি আমি সেটা প্রোডাকশন প্ল্যানগুলো এখানে কোথাও অবস্থান করবে যেগুলো ফিজিবল আমি এখানে একটা প্রোডাকশন প্ল্যান নেই এখানে একটা প্রোডাকশন প্ল্যান নেই নিয়ে কনভেক্স কম্বিনেশন নেই সেটা এই সেটের অন্তর্ভুক্ত থাকবে তাহলে একটা প্রোডাকশন সেটকে কনভেক্স হতে হলে ওই সেটের যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে বা দুটো প্রোডাকশন প্ল্যান নিয়ে যদি কনভেক্স কম্বিনেশন নেই অর্থাৎ একটা প্ল্যানকে আলফা দিয়ে অন্য প্ল্যানকে 1 মাইনাস আলফা দিয়ে গুণ করি যেখানে আলফা এবং 1 মাইনাস আলফার যোগফল 1 এর সমান হবে এবং আলফা মানটা 0 থেকে 1 এর মাঝামাঝি হবে সেক্ষেত্রে কনভেক্স কম্বিনেশন যে প্রোডাকশন প্ল্যানটা পাবো সেটা যদি ফিজিবল হয় তাহলে আমরা বলবো প্রোডাকশন সেটটা হচ্ছে কনভেক্স প্রোডাকশন এটা কনভেক্সিটি প্রপার্টিজকে স্যাটিসফাই করে আমাদের লাস্ট যে প্রপার্টিজ সেটা হলো লিনিয়ার প্রোগ্রামিং খুব বেশি ব্যবহার করা হয় বা এটাকে বলা হয় কনভেক্স কোণ কনভেক্স কোণ যে প্রোডাকশন ফাংশন এটা মূলত দুটো প্রোডাকশন ফাংশনের দুটো প্রোডাকশন প্রপার্টিজের সম্মিলন বা প্রপার্টিজ একই সাথে স্যাটিসফাই করে
সেটাকে বলা হবে কনভেক্স কোণ। এই প্রপার্টিজ দুটো হলো, একটা হলো কনস্ট্যান্ট জাস্ট স্কেল, একটা হলো কনভেক্সিটি। সুতরাং কনভেক্সিটি অ্যাসাম্পশন আমরা একটা দিয়ে গেলাম, কনস্ট্যান্ট জাস্ট স্কেল, constant returns to scale plus convexity. Two properties, convexity properties, দুটো properties একসাথে যদি পালিত হয় তাহলে আমরা সেই প্রোডাকশন সেট থেকে বলবো কনভেক্স কোণ বলবো। আমরা একটু আগে দেখলাম কনভেক্স প্রোডাকশন সেট, সেটা কিন্তু কনভেক্স কোণ না, কারণ সেটা কনভেক্স প্রপার্টিজকে স্যাটিসফাই করে কিন্তু কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলকে সেটা স্যাটিসফাই করে না, সেই কারণে সেটা কনভেক্স কোণ না। কনভেক্স কোণ হলে দুটো প্রপার্টিজকে একই সাথে স্যাটিসফাই করতে হবে। এটা যে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন সেটা হলো যে for any y and y prime দুটো প্রোডাকশন প্ল্যান যেটা ফিজিবল প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত এবং দুটো কনস্ট্যান্ট আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা আমরা কনস্ট্যান্ট সিস্টেমকে ডিফাইন করার জন্য ব্যবহার করি। আর y কে যদি আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি বেশি হয়, যদি সেটা যদি প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হয় সেটা কোনো কনস্ট্যান্ট সিস্টেম প্রপার্টিজ স্যাটিসফাই করে। একটা কনস্ট্যান্ট যেটা আমরা আলফা গ্রেটার দ্যান 0 and বিটা গ্রেটার দ্যান 0, বা সংক্ষেপে আলফা এন্ড বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এবং এটাকে যদি আলফা দিয়ে গুণ করি আমি, এবং এটাকে বিটা দিয়ে গুণ করে আমি যোগ করি পাইপলাইনকে, সেটা যদি প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা বলি যে এই প্রোডাকশন সেটটা কনভেক্স কোণকে ইন্ডিকেট করে। কনভেক্স কোণ এখানে যে প্রোডাকশন সেট সেটা অনেকটা এরকম হয়। মনে করুন আমি থ্রি ডাইমেনশনাল যে আঁকি এটাকে, তার মধ্যে y1 টু y2 বা এবং যে তাহলে থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রাম আছে এটাকে, তো y3 তিনটা কোঅর্ডিনেট আছে। তাহলে কনভেক্স কোণটা অনেকটা এই ধরনের হয়ে থাকে, একটা কনভেক্স কোণ। এটা একই সাথে কনভেক্স এবং একই সাথে কনস্ট্যান্ট জাস্ট স্কেলকে স্যাটিসফাই করে। এটা থ্রি ডাইমেনশনাল দেখানো হলো। থ্রি ডাইমেনশনাল যে চিন্তা করো, এখানে চিন্তা করতে পারো আমি সহজ করে দেখানোর জন্য। এটা একটা কনভেক্স কোণ। এখানে আমাদের y1 এবং y2 আছে, y1 হচ্ছে উপকোণ, y2 হচ্ছে উপকোণ। এটা কনস্ট্যান্ট জাস্ট স্কেলকে স্যাটিসফাই করে এবং কনভেক্সিটিকে স্যাটিসফাই করে। এটা একটা কনভেক্স কোণ থ্রি ডাইমেনশনাল, এটা একটা কনভেক্স কোণ থ্রি ডাইমেনশনাল। আমাদের কোন স্ক্রিন খাও সেটা এক ধরনের কনভেক্স কোণ, সেটা সমান যদি হয় সেটা তোমরা কনভেক্স কোণের অনেক শেপ দেখে থাকবেন। মনে করো একটা জোকারের যে টুপি সেটা কনভেক্স কোণ, বা পিরামিড সেটা কনভেক্স কোণকে ইন্ডিকেট করে। এই জন্য কনভেক্স কোণটা লিনিয়ার প্রোগ্রামিং এ অনেক বেশি ব্যবহার করা হয়, লিনিয়ার প্রোগ্রামিং এর অ্যানালাইসিস এর জন্য। তো এটা হলো আমাদের প্রোডাকশন ফাংশনে কি কি প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ গুলো আমরা দেখলাম এখানে। তো আমাদের আরো দুটো টপিক এটা মনে আজকে আর শুরু করা যাবে না। একটা ছিল যে এই প্রোডাকশন সেট হচ্ছে পরিচালনার জন্য একটা কনস্ট্যান্ট মতো, এই কনস্ট্যান্টটার উপর ভিত্তি করে সেটা প্রফিটকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। এখানে প্রফিটটা হলো যে তার কস্ট এবং রেভিনিউর বিয়োগফল। আমি আজকে ওটা শুরু করতে পারবো না। আমরা যে প্রোডাকশন প্ল্যানটা বলেছিলাম, প্রোডাকশন প্ল্যান হচ্ছে এটা একটা প্রোডাকশন প্ল্যান -2 p 4 - 1 এটা প্রোডাকশন প্ল্যান মনে করো, কেমন? এখানে প্রত্যেকটা কমোডিটি একটা দাম আছে, দামগুলো হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে আমাদের মাইনাস হতে পারে প্লাস হতে পারে, প্রাইস প্রত্যেকটা কমোডিটির প্রাইস আছে, প্রত্যেকটা কমোডিটির প্রাইস কিন্তু পজিটিভ। এটার দাম মনে করো 4 টাকা প্রতি একটার দাম, এটার দাম মনে করো 2 টাকা, এটার দাম মনে করো 7 টাকা, এটার দাম মনে করো 5 টাকা। আমি আন্দাজে নিলাম, তো দামগুলো কিন্তু পজিটিভ। p is strictly greater than 0, prices are strictly greater than 0, কিন্তু y টা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তো আমি যদি এই p কে y দিয়ে গুণ করি, p y দিয়ে যদি আমি যদি একটু গুণ করলে কি পাবো আমি? -8 + 6 + 28 - 5, এখানে ইকুয়াল একটা ভ্যালু পাবো, এখানে প্লাস সামথিং পাবো। 28 থেকে 5 গেলে 23,
23/6 21 পাবো। এটা হচ্ছে মানে কি প্রফিটের প্রফিট। পিওয়াইটা হচ্ছে কি আমার প্রফিট 5। তাহলে প্রোডাকশন প্ল্যানকে প্রাইস ভেক্টর দিয়ে গুণ করলে প্রফিট পাওয়া যায়। একটা ফার্মের অবজেক্টিভ হলো এই প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। তাহলে ফার্ম কি করে, যে প্রোডাকশন সেট যেটা আছে, যেটা আমরা বিভিন্নভাবে ডিফাইন করেছি, প্রোডাকশন সেট থেকে একটা ফিজিক্যাল প্রোডাকশন প্ল্যান চুজ করে ওই প্রোডাকশন প্ল্যানের থেকে কিভাবে প্রফিট পাওয়া যাবে সেটা বের করার জন্য তাকে কি করতে হয়, প্রাইস ভেক্টর দিয়ে গুণ করতে হয়। প্রোডাকশন প্ল্যানকে প্রাইস ভেক্টর দিয়ে গুণ করলে আমরা ফার্মের প্রফিট পাই। তাহলে ফার্মের যে অবজেক্টিভ সেটা হলো সেই এমন একটা প্রোডাকশন প্ল্যান চুজ করবে যে প্রোডাকশন প্ল্যান থেকে প্রাপ্ত প্রফিট ম্যাক্সিমাম ফ্রম হিজ কনস্ট্যান্ট প্রোডাকশন সেট। প্রোডাকশন সেটের মধ্যে থেকে এমন প্ল্যানটা সে চুজ করবে, প্রোডাকশন প্ল্যানটা এমন জায়গায় সে তার অ্যাক্টিভিটি চালাবে যেখানে তার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। এটা হলো ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজিং প্রবলেম। এই প্রফিট ম্যাক্সিমাইজিং প্রবলেমটা যখন আমরা সলভ করলে আমরা কি পাবো, সেখান থেকে আমরা পাবো যে সাপ্লাই ফাংশন পাবো, মানে আউটপুট সাপ্লাই ফাংশন পাবো, কিংবা ইনপুট হলে ইনপুট ডিমান্ড ফাংশন পাবো আমরা সেখান থেকে। আমরা ফার্মের যে প্রফিট ম্যাক্সিমাইজিং প্রবলেম, ম্যাক্সিমাইজ প্রফিট সাবজেক্ট টু দা প্রোডাকশন প্ল্যান দ্যাট লাইজ উইদিন দা প্রোডাকশন সেট। তাহলে সেখান থেকে যে আমরা ফার্মের যে সলিউশনটা পাবো সেটা হবে আমাদের দিবে আউটপুট সাপ্লাই ফাংশন দিবে এবং ইনপুট ডিমান্ড ফাংশন দিবে। এবং এই আউটপুট সাপ্লাই এবং ইনপুট ডিমান্ডকে আমি যদি এখানে বসিয়ে দেই, আমরা অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দেই, সেখান থেকে আমি ফার্মের প্রফিট ফাংশন পাবো। এই আউটপুট সাপ্লাই ফাংশন এবং প্রফিট ফাংশন এটা একটা আমরা এক্সপ্লেনেশন দিব, ফার্স্ট অর্ডার কন্ডিশনটা কিভাবে ডেসক্রাইব করতে হয়, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন দিব আমরা। এবং আমরা এইখান থেকে যে সাপ্লাই ফাংশন বা সাপ্লাই করেসপন্ডেন্স মাল্টিপল সলিউশন হয় বলে সাপ্লাই করেসপন্ডেন্স এবং প্রফিট ফাংশন, সেই যে ফাংশন দুটো পাবো আমরা সেগুলোর প্রপার্টিজ গুলো কি সেটা আমরা ডেসক্রাইব করার চেষ্টা করব। এবং তারপর আমরা একটা एग्जांपल দিয়ে এই ফাংশন গুলো কিভাবে ডিরাইভ করতে হয়, প্রফিট ফাংশন এবং সাপ্লাই ফাংশন, সেটা আমরা দেখার চেষ্টা করব। এটা হলো আমাদের আগামী ক্লাসের প্ল্যান। আমরা আজকে আপাতত এখানেই শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। নাই, কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আমি তাহলে এখানে শেষ করছি। তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে একই দিনকে।